এটা কি হচ্ছে? এটা একটা স্কুলের চেহারা? হে ভগবান! দাদা, দাদা, এই তো। হ্যাঁ বলুন। শুনুন না, বলছি যে এটা পুরুষোত্তম হাই স্কুল তো? হ্যাঁ, পুরুষোত্তম হাই স্কুল। কিন্তু স্কুলে এগুলো কি হচ্ছে? কোথাও কীর্তন হচ্ছে, কোথাও রান্না হচ্ছে, কোথাও ক্যারম খেলা হচ্ছে। আজ বৌরানীর পুজো না? স্কুলেই তো বরাবর হয়ে এসেছে। হ্যাঁ, বরাবর স্কুলেই তো সবকিছু হয়ে এসছে। এখানেই থাকা খাওয়া সবকিছুর ব্যবস্থা রয়েছে। আসুন আসুন আসুন, ভিতরে আসুন, খিচুড়ি নিন। আসুন। শুনুন আসুন দাদা, এটা আমি কোথায় এসে পড়লাম? এটা একটা স্কুলের চেহারা? পড়াশোনা বন্ধ করে এইসব হচ্ছে? না না, কিছু ঠিক হচ্ছে না, এগুলো কিছু ঠিক হচ্ছে না। আমাকেই কিছু একটা করতে হবে। বাবা, তুমি ফিরেছো? কখন ফিরলে? কিছুক্ষণ আগে। এই ঝড় জলের মধ্যে তোমার যাওয়ার কি দরকার ছিল? আমি তো তোমাকে বারণই করেছিলাম, তুমি বারণ শুনলে না। আমি তো জানি তোমার ভাড়া আছে, সেই জন্যই তোমাকে বারণ করা হয়েছিল। বাড়ির লোকেদের ভোগান্তি বাড়িয়ে কি লাভ হলো? না, আসলে আপনি বলেছিলেন যে আমি তোমাকে চিনি বলেই তোমাকে কোনো কঠিন কাজের দায়িত্ব দিই না। যাই হোক, কোনো চিন্তা নেই। দুর্জয় আর রক্তিম আমাকে জানিয়েছে বাইরের কোনো লোক এসে ঢোকেনি। কিন্তু বাবা, আমার মনে হয় কাল রাত্রে কেউ এখানে ঢুকলেও ঢুকতে পারে। কেন? দুর্জয়, রক্তিম, এদের ক্ষমতার ওপর, এদের দায়িত্ববোধের ওপর তোমার কোনো সংশয় আছে? নাকি ওদের খবরের উপর তোমার কোনো সন্দেহ আছে? তোমার মনে হয় ওদের চোখ এড়িয়ে রাতের বেলা এই এলাকায় কেউ ঢুকতে পারবে? কি হলো, কি চুপ করে আছো কেন? এমন কথা বলো কেন যার সঠিক উত্তর তোমার নিজের কাছে থাকে না? আর তোমার যদি মনে হয় রাতের বেলা এখানে কেউ ঢুকেছে, তাহলে তাকে আমার সামনে নিয়ে এসে প্রস্তুত করো। এখন যাও, আমার আর বেশি কথা বলার সময় নেই। হ্যাঁ বলুন বাবা, কোনো সমস্যা হয়েছে? আয়ুষ্মান এসেছিল কথা বলতে। ওর ধারণা কাল রাতে নাকি বাইরের কেউ এই গ্রামে ঢুকেছে। বাবা, আপনি ওর কথায় আমাদের উপর অবিশ্বাস করছেন। আমরা কাল সারা রাত পাহারায় ছিলাম, নবগ্রামের ত্রিসীমানায় কেউ ঢুকতে পারেনি। আমি তোমাদের কথা অবিশ্বাস করছি না দুর্জয়। হতেই পারে ও তোমার আর রক্তিমের কর্মকুশলতাকে নিয়ে প্রশ্ন করতে কথা বলছে। তাহলে আপনাকে শুধু শুধু এত চিন্তিত কেন শোনাচ্ছে? আসলে ও এমন ভাবে কথাটা বললো যে আমি নিশ্চিন্ত হতে পারছি না। তুমি যাও, আয়ুষ্মানকে ফলো করো। দাদাকে ফলো করব, কিন্তু ও যে কথাটা বলছে তার মধ্যে কতটা সত্যতা আছে সেটাই তো আমরা জানি না। আমি আপনাকে বলছি বাবা, আমার মনে হয় আপনি শুধু শুধু চিন্তা করছেন। যেটা বললাম সেটা করো। তুমি দেখো, যদি সত্যি গতকাল রাতে এই গ্রামে কেউ ঢুকে থাকে, তাহলে তার বিষয়টা দেখে নিও। রাখলাম আমি।
কেন বাবু, আপনি হঠাৎ ওনার খোঁজ করছেন কেন? কারণ উনি এই স্কুলের দপ্তরে একজন অফিসিয়াল লোক, তাই আমি ওনার সাথেই কথা বলবো। এই দেখুন ম্যাডাম, আপনাকে কিন্তু অনেকক্ষণ ধরে বলছি, আপনি কিন্তু এই সমস্ত ঝামেলার মধ্যে জড়াবেন না। আপনার ভালোর জন্যই বলছি। আমার ভালো মন্দ নিয়ে আপনাকে ভাবতে হবে না। বিনা কারণে কেন এই স্কুলটা বন্ধ করে রেখেছেন? ঠিক ধরেছিলাম, মেয়েটা এখানেই এসেছে, কিন্তু এখানে এসেও ঝামেলা করতে শুরু করে দিয়েছে। আপনি এখানেও চলে এসেছেন? হ্যাঁ? আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনি এই সব কিছুর সাথে ইনভলভ না? হ্যাঁ, আমার কথাটা একবার বোঝার চেষ্টা এবার বুঝতে পারছি। কালকে আমি যখন গ্রামে ঢোকার চেষ্টা আপনি করছিলাম বুঝতে তখন পারছিলেন? বারবার আপনি আমাকে বাধা দিচ্ছিলেন, বারবার আটকানোর আপনি চেষ্টা করছিলেন। কেন করছিলেন বলুন? হ্যাঁ, কেন আটকাচ্ছিলেন বলুন? কি দেখছেন? হ্যাঁ, কি দেখছেন এদিক ওদিক? আমার কথাটার উত্তর দিন। এই এই কি করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমার কথাটার উত্তরটা দিন। আরে সবার সামনে উত্তর দেওয়ার আগে ক্ষমতা আমার নেই। কথার উত্তর দিন। আপনি কি রাত্রিবেলা নবগ্রামে এসেছেন নাকি সকালবেলা? প্লিজ ঠিক করে বলুন। আপনার কি সত্যি সত্যি মাথার রোগ আছে নাকি? কাল থেকে আপনি আমাকে ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন করে যাচ্ছেন। আমি দিনে ঢুকি, রাতে ঢুকি, হেঁটে ঢুকি, ছুটে ঢুকি, তাতে আপনার কি? হ্যাঁ, ভগবান আমাকে পা দিয়েছেন, ভগবানের রাস্তা, ভগবানের জমি, আমি যেখানে ইচ্ছা যখন খুশি যেতে পারি। তা নিয়ে তো আপনার কোনো মাথা ব্যথা থাকার কারণ নেই। দাঁড়ান, আপনি চলে যাবেন না, আমার কথা শুনুন না। কারণটা আমায় জানতেই হবে প্লিজ। আপনি আপনার কথার উত্তর দিতে আমি না, আপনি বাধ্য। আমার সত্যি কথাটা বলুন না। আপনি এখানে কখন ঢুকেছেন চুপ বলুন? করুন তো। এই না, আপনারা বলুন তো। আপনি বুঝতে পারছেন না আমি যে হ্যাঁ, সাধন বাবু কোথায়? প্লিজ এখন চুপ করুন প্লিজ। এই শোন, হ্যাঁ বল। কি বলেছিস তুই বাবাকে? নবগ্রামে রাতের বেলা বাইরে থেকে কেউ ঢুকেছে? এই লোকটাও এখানে চলে এসেছে। এদের মতলবটা কি? বাবা আমাকে এখানে পাঠিয়েছে। নবগ্রামে যদি বাইরের থেকে কেউ ঢোকে, তোর যদি কারোর ওপর সন্দেহ হয়, তুই আমাকে বল, আমি সব ব্যবস্থা করে দেবো। কাল ভোর হওয়ার আগেই আমি নবগ্রাম ঢুকবো। এই তো, এটা ধরে উঠে আসুন, ধরুন। না না, দুর্জয়কে কিছু বলা যাবে না। হাজার হোক মেয়েটা আমার জীবন বাঁচিয়েছে, ওকে বিপদের মুখে ঠেলে দেওয়াটা ঠিক হবে না। এই মেয়ে কাল রাতে না না, দুর্জয়, কাল রাত্রে কেউ ঢোকেনি। আমি বুঝতে ভুল করেছিলাম। তোরা যখন বলেছিস কেউ ঢোকেনি, তখন তোদের উপর ভরসা করা উচিত ছিল। এই তুই ফালতু কথা বলে বেকার ঝামেলা বাড়াস কেন বলতো? তোর জন্য বাবা শুধু শুধু চিন্তা করছে।
ব্যাপারটা কি বলুন তো? ওই গুন্ডা মতো লোকটা কে? ওই সবসময় আপনার সঙ্গে থাকে না? আরে শুনুন আমার কথাটা শুনুন, সকালবেলা দেখলাম একটা বড় বাইক বাহিনী নিয়ে উনি দাপিয়ে বেড়াচ্ছেন। উনি নাকি জমিদারের ছেলে। আমাকে একটা কথা বলুন তো, আপনি ওনাকে চিনলেন কি করে? মানে আপনাকে তো দেখে বেশ ভদ্রলোক মনে হয়। সেটা আপনাকে জানতে হবে না। একটা কথা জেনে রাখুন, আমি যা বলছি আপনার ভালোর জন্য বলছি। আপনি একটু বেশি কথা বলেন। আরও একটা কথা বলছি, যত তাড়াতাড়ি সম্ভব এই নবগ্রাম ছেড়ে চলে যান। আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আমার প্রশ্নের উত্তরটা তো দিয়ে যান। আরে 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 দাঁড়ান, কোথায় যাচ্ছেন? অদ্ভুত লোক রে বাবা। কি কেন কিছুই বললো না? নিশ্চয়ই লোকটার না মাথার ব্যামো আছে। যখন তখন যেখানে সেখানে উদয় হয়, কথা কমপ্লিট না করে চলে যায়। মাথা খারাপ না হলে কি ওরকম করে নাকি? কে জানে বাবা, এই নবগ্রামে আর কি কি দেখতে হবে। দিদিমণি, দিদিমণি, আপনি অষ্টমী রায় তো? ভিডিও কলে কথা বলেছিলাম, একবার দেখি আপনাকে ঠিক চিনতে পেরেছি। কখন এলেন? আমাকে বলতে পারতেন তো একবার ফোন করে। সাধনদা? হ্যাঁ, সাধনগিরি, এই স্কুলেরই দপ্তরি একনিষ্ঠ কর্মচারী। আচ্ছা সাধনদা, আমাকে একটা কথা বলুন তো, স্কুলের এই অবস্থা কেন? এনারা তো এটাকে একদম লাঙ্গরখানা বানিয়ে রেখে দিয়েছেন, আপনি কিছু বলেননি। আর বাকি টিচাররাই বা কোথায়? আসলে সবার ছুটি দিদিমণি, সবার ছুটি। কিসের ছুটি? কেন ছুটি? আসলে দিদিমণি প্রতি বছরই তো এমনই হয়। প্রতি বছর যেটা হয় সেটা ভুল হয়। একটা মন্দিরের উৎসব, সেটা মন্দিরে পালন করুক। স্কুল বন্ধ রেখে স্কুলের মধ্যে উৎসব করছে, এটা কার পারমিশনে হয় বলুন তো? এখন স্কুলে বাচ্চাদের এনেও বা কি শিক্ষা দেওয়া হবে? দিদিমণি, আমি বুঝতে পারছি, আসলে আপনি তো শিক্ষিত মানুষ, আপনার রাগ হওয়াটাই স্বাভাবিক। আপনি বরং একটু ওদিকে চলুন, চলুন, আমি সব আপনাকে বলবো, আসুন। কেন? ভুল কাজটাকে ভুল বলা যাবে না, হ্যাঁ? একজনের নামে স্কুল, সে মাথা কিনে নেয়নি। তাছাড়া এটা একটা সরকারি স্কুল, কার পারমিশনে এগুলো হয়? দিদিমণি, কেন এরকম করছেন না? আপনি চুপ করুন, আমি হাত জোর করছি, আপনি চুপ করুন, আমি আপনাকে সব কিছু বলবো। আপনি আসুন, আপনি আসুন, আপনার জন্যই ভালো হবে। আপনি আসুন, আসুন, আসুন। দাঁড়ান। আবার কি হলো দিদিমণি? ব্যাপারটা কি এড়িয়ে যাচ্ছে? এড়িয়ে যাবো কেন? আমি সব বলবো আপনাকে। আপনি আসুন আমার সাথে, চলুন। আপনি তো এই স্কুলের একমাত্র দপ্তরি, কাউকে না কাউকে তো এই প্রশ্নের উত্তরটা দিতেই হবে। আজ যদি সরকার থেকে জিজ্ঞেস করা হয় যে 4 দিন কিসের জন্য স্কুল ছুটি, তার উত্তরটা কি দেবেন বলুন তো? আমি কেন উত্তর দেবো? হেডমাস্টার মশাই আছেন তো, উনি যা একটা কিছু বলে দেবেন। আশ্চর্য তো! আপনি এসব নিয়ে কেন ভাবছেন? এখানে অনেক ব্যাপার আছে, অনেক কাণ্ড কারখানা আছে। আপনি তো নতুন এসেছেন, আপনি কিছু জানেন না। আমি আপনাকে সব কিছু বলবো। আপনার এখানে থাকাটা ঠিক হবে না, এখানে দাঁড়িয়ে থেকে সব কিছু বলাও ঠিক হবে না। আপনি আসুন, 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 আসুন ম্যাডাম। অগত্যা, চলুন। আসলে কি বলুন তো দিদিমণি, এখানে এই অনুষ্ঠান, এই স্কুল ছুটি, গ্রামের সাজানো থেকে শুরু করে সমস্ত পঞ্চায়েতের ডিসিশন নেওয়া পর্যন্ত সবটাই পুরুষোত্তম ঠাকুরের নির্দেশে হয়। উফ, আবার সেই লোকটার নাম! যখন থেকে এই গ্রামে ঢুকেছে ওই একই নাম আমি শুনে যাচ্ছি। একটা কথা বলুন তো আমাকে, এই লোকটা কে? ওনার এত ক্ষমতা কি করে হয়? আমি আজকে সকালবেলা যখন মন্দিরের সামনে গেলাম তখন দেখলাম কত ভিড়। একজন মা খুব কান্নাকাটিও করছিল মন্দিরের ভেতর ঢোকার জন্য, কিন্তু ঢুকতে দেওয়া হলো না তাকে। কেন? না ঠাকুরের বারণ। আরে বাবা, কে এই ঠাকুর? দিনের শেষে সেও তো একটা মানুষ। কিসের এত হুকুম আর কিসেরই বা এত কড়াকড়ি? আস্তে কথা বলুন, আস্তে কথা বলুন দিদিমণি, কেউ শুনে ফেলে বিপদ হবে। ইতিমধ্যে আপনি অনেক হল্লা চিল্লা করে ফেলেছেন। আর না, এখানে কিন্তু ঠাকুর পুরুষোত্তম সিংহই শেষ কথা। তবে ওই ওনার ভুল বলা লাস্ট 22-23 বছর থেকে শুরু হয়েছে। এই যবে থেকে বৌরানীর ওনার ওপর ভর হওয়া শুরু করেছে তবে থেকেই। আগে ওনার অত প্রতাপ ছিল না। তবে আমি কি বলি জানেন, এর মধ্যে মাথা না ঘামানোই ভালো আপনার। আমার একটা ব্যাপারে প্রশ্ন আছে।
এই যে বৌরানী, উনি তো একজন দেবী, আর পুরুষোত্তম একজন পুরুষ। একজন দেবী কি করে একজন পুরুষের উপর ভর হয়? সে তো শুরু করতে গেলে গোড়া থেকে শুরু করতে হয়। আমরা যারা নবগ্রামের আদি বাসিন্দা তারা এই বাপ ঠাকুরদার মুখে এই সমস্ত গল্প শুনে বড় হয়েছি। আর আমরা নিজেরাও ঠাকুরের মহিমা দেখেছি অল্প বিস্তর। তবে সে তো অনেক পুরনো কথা, সে 300 বছর আগেকার কাহিনী। হ্যাঁ, তো আমাকে বলুন না, আমার না খুব গোড়া থেকে জানতে ইচ্ছা করছে। আসলে আমার প্রচন্ড কৌতূহল হচ্ছে, একজন পুরুষ মানুষের ওপর কি করে একজন দেবীর ভর হতে পারে? আর তার থেকেও বড় কথা হলো, একজন মানুষের ক্ষমতা কোথায় গিয়ে পৌঁছেছে যে সে একটা সরকারি... এত উত্তেজিত হবেন না, আমি আপনাকে সবটা বলবো। এই যেতে যেতে আমি আপনাকে সবটা বলবো। আসুন আসুন। আজ থেকে 300 বছর আগেকার ঘটনা দিদিমণি। সে সময় জমিদার বংশে আরাধ্যা দেবী ছিলেন স্কন্দমাতা, মা দুর্গার আরেক রূপ স্কন্দমাতা। কোলে বসানো থাকতো একটা স্কন্দ, কার্তিক। আপনি তো দিদিমণি, আপনি তো এইসব কথা জানবেনই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই কার্তিক, তবে হ্যাঁ ছোট্ট কার্তিক। কি স্নেহময়ী রূপ ছিল মায়ের, মূর্তি দেখলে যেন মনে হতো কি জাগ্রত, সব দেখছেন। তখন নবগ্রামে জমিদার ছিলেন মহেন্দ্র প্রতাপ সিংহ। উনি খুব খুব ভালো এবং উদার মনের মানুষ ছিলেন। তার সময় গোটা গ্রামের মানুষ খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। সাধনদা, আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে যেন গল্প শুনছি। গ্রামের সব মানুষের কাছে উনি ছিলেন মায়ের মতো। ওনার কাছে এসে কাউকে খালি হাতে ফিরে যেতে হতো। কি তুমি অত দূরে দাঁড়িয়ে কেন? মুখটা এমন লাগছে কেন তোমার? এদিকে এসো। কি হয়েছে? একটা খুব ভালো ছেলে পেয়েছি, কিন্তু অর্থের অভাবে মেয়ের বিয়ে দিতে পারছি না, তাই তোমার ভরসাতে ছুটে এসেছি মা। তোমার মেয়ে কি আমার মেয়ে না? এই গ্রামের সব মেয়ে আমার মেয়ে, এই গ্রামের সব মা আমার মা। আমার মেয়ের বিয়ে হবে, আমার তো চিন্তা হবেই। তুমি চিন্তা করো না, তোমার মেয়ের ভালো বিয়ে হবে, ভালোভাবে বিয়ে হবে। কিভাবে মা? এই যে গাছ দেখছেন, এই অনেক পুরনো গাছ। এই গ্রামের ভাগ্য বদলের সাক্ষী এই গাছ। কিরকম ভাগ্য বদলের কথা বলছেন আপনি? এই জমিদারের সুখ শান্তির সংসারের চোখটাটি ছিল একজন। কে এসে? জমিদারের ভাই নগেন্দ্র প্রতাপ হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে। তারপর একদিন সুযোগ বুঝে ভাড়াটে টাকা দিয়ে তার দাদা মহেন্দ্র প্রতাপকে এই গাছের গোড়ায় খুন করে। খুন করে?
তাও আবার নিজের দাদাকে। এই দাঁড়াও বলছি, দাঁড়াও। তোমরা আমাকে মেরো না বলছি, আমাকে মেরো না। কি ক্ষতি করেছি আমি তোমাদের? তোমরা আমাকে কেন মারতে চাইছো? তোমরা আমার সবকিছু নিয়ে নাও, আমি সবকিছু তোমাদের দিয়ে দিতে রাজি। তোমরা আমাকে মেরো না আমাকে। আমার কথাটা শোনো, তোমরা আমাকে। এই, তোর কথা কেউ শুনবে না আজকে। এরা প্রত্যেকে আমার কথা শোনে, তোর নয়। শুধু এরা কেন, এরপর থেকে গ্রামের প্রত্যেকে শুধু আমার কথা শুনবে। তুই আমার নিজের ভাই। ভাই আমাকে মারিস না ভাই, তুই আমাকে মারিস না। শোন, আমার টাকা পয়সা ধন সম্পত্তি জমিদারি সব তুই নিন, আমাকে মারিস না ভাই। আমি মরে গেলে তোর বৌদি একদম একা হয়ে যাবে, তোর ছোট্ট ভাইপোটা অনাথ হয়ে যাবে। তুই আমাকে মারিস না ভাই, তুই আমার নিজের রক্ত, তুই আমাকে মারতে পারিস না, তুই আমাকে মারতে। কি সাংঘাতিক অনাচার! একটা মানুষ এভাবে নিজের দাদাকে খুন করতে পারে, এতটা নিচে নামতে পারে? আরো অনেক নিচে নেমেছিল এই নগেন্দ্র প্রতাপ। আচ্ছা, ওই বিদ্যুৎমালা দেবী আর ওনার ছোট ছেলে, তাদের কি হলো? আসুন বলছি। সেই সময় বৌরানীর মন্দিরে পুরোহিত ছিলেন জয়রাম মুখুজ্জি। শোনা যায় উনি নাকি বৌরানীকে অনেক সাহায্য করেছিলেন, আর বিপদ বুঝে বৌরানী আর জমিদার বাড়ির সমস্ত সম্পত্তি উনি নৌকায় তুলে দিয়েছিলেন। তারপর? আসুন আসুন বৌরানীমা, তাড়াতাড়ি আসুন, আমাদের হাতে একদম সময় নেই। কি হলো বৌরানীমা? জয়রাম, আমার যে নবগ্রামের মানুষ কিভাবে ফেলে রেখে যেতে মন সায় দিচ্ছে না। কিচ্ছু করার নেই বৌরানীমা, আপনি এক্ষুনি এখান থেকে পালাতে না পারলে আপনাদের গোটা পরিবারকে শেষ করবে ওই লোভীটা। আসুন আসুন বৌরানীমা, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওই নৌকোর কাছে পৌঁছতে হবে। আসুন বৌরানীমা। নৌকা যেন নদী পেরোতে না পারে। আরে যাও, আটকাও, চল।